মেঘের মিতালি হয় এখানে। রোদের আলোকছটা থেকে পেঁজা তুলোর মতো ঘন মেঘের বসতি, কখনো সাদা মেঘে ঢেকে থাকে চারিদিক। তবে এমন সব সৌন্দর্যবাণীর মাঝেও থাকে নানা সংকট আর শঙ্কা। শহুরে কথকতার বাইরে গিয়েও থাকে হাজারো ভূ রাজনৈতিক সমীকরণ। এমন সব গল্পই আমরা শুনতে চাই বান্দরবানের মানুষের কণ্ঠে। শুনতে চাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই জেলার ভোটারদের চাওয়া পাওয়ার গল্প। জানতে চাই প্রতিশ্রুতির কি পসরা সাজিয়েছেন প্রার্থীরা। দর্শক দেখছেন নির্বাচন নিয়ে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। নীলাচল পর্যটন এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা। আজকে আমাদের সাথে আছেন বান্দরবান জেলার সাধারণ ভোটাররা এবং আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় প্রার্থীরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই আমন্ত্রিত অতিথিদের সাথে। আমার সাথে আছেন শুরুতেই সাচিন প্রু, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ আবুল কালাম, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। এবং আমাদের সাথে আছেন আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনায় আসব, তবে আমাদের সাথে আছেন আমাদের বান্দরবান প্রতিনিধি ইয়াসিনুল হাকিম আছেন আমাদের সাথে। তিনি এই জেলার নানা সংকট এবং সম্ভাবনার কথা আমাদেরকে প্রতিনিয়ত তুলে ধরেন। তার সাথে আমরা এখন একটু কথা বলবো সংকট এবং সম্ভাবনা নিয়ে। ইয়াসিনুল হাকিম, আমি একটু জানতে চাই আপনার কাছে যে আমরা প্রতিনিয়ত চ্যানেল 24 এর পর্দায় আপনি বান্দরবান জেলার সংকট এবং সম্ভাবনা তুলে ধরেন, সেই বিষয়গুলো যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। এখানকার মানুষের জীববৈচিত্র্য এবং বাঙালি সহ প্রায় 12টি জাতিগোষ্ঠীর বসবাস এই সম্প্রীতি জেলা বান্দরবান। এখানে মানুষের প্রতিদিনের কর্মজীবন শুরু হয় কিন্তু আসলে পর্যটন এবং কৃষিকে নিয়ে। কৃষি বান্ধব জেলা হওয়ার পরও কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে বলছে 5 লাখ মানুষের, প্রায় 5 লাখ মানুষের বসতি এলাকা। ক্রমাগতভাবে যেভাবে পরিবর্তন হওয়া, কৃষকের ভাগ্য পরিবর্তন, সেটি এখানে হয় নাই। তবে কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য যে পানির যে সোর্সের বিষয়, এখানে তীব্র পানির সংকটের কারণে কিন্তু দীর্ঘ 5-6 মাস ধরে এই এলাকার মানুষ আসলে পানি বঞ্চিত থাকে এবং এখনো কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে আসলে পানির সংকট তৈরি হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য কার্ড রয়েছে, বান্দরবান স্বাস্থ্য কার্ডে প্রায় 250 শয্যা বিশিষ্ট হসপিটাল ভবন রয়েছে, অবকাঠামো রয়েছে, কিন্তু সেটাও অবহেলিত। এখানকার মানুষ সামান্য চিকিৎসার সংকটের কারণে কিন্তু এখান থেকে তাদেরকে চিটাং সহ ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে আসলে রেফারেন্স করা হয়, কিন্তু এখানে সেই স্বাস্থ্য কার্ডটা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার মানুষ আমাদেরকে বলছে এটা দরিদ্র জেলা হিসাবে বান্দরবানকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের, কেন তারা দরিদ্রের কোটায় থাকবে। পাশাপাশি অর্থনীতির একটা বিরাট এখানে সংকট রয়েছে। এখানে মানুষের কর্মযোগ্য বা কর্মসংস্থানের কোনো সৃষ্টির ভূমিকা নাই। পর্যটনের নীতিমালা না থাকার কারণে মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। পর্যটন জেলা বলার পরে কিন্তু আসলে পর্যটন ক্ষেত্রে মানুষের কর্মসংস্থান তেমনভাবে সৃষ্টি হয় না। অর্থনৈতিক যে অঞ্চল থাকার কথা, এখানে সে ধরনের কোনো অর্থনৈতিক অঞ্চল না থাকার কারণে এখানে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য সংকট, চিকিৎসা সংকট, শিক্ষক সংকটেরও একটা বিশাল বড় এখানে সংকট রয়েছে, যেটি কারণে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে যেটি বলছে, দীর্ঘদিনের প্রত্যাশিত মানুষের অনেকগুলো প্রাপ্তি প্রত্যাশা থাকে, কিন্তু প্রত্যাশা সবসময় মানুষের অনেকটা বেশি থাকে, কিন্তু সেই অনুযায়ী তারা প্রাপ্তির জায়গা থেকে অনেকটা পিছিয়ে। এখানকার মানুষ বলছে আগামীতে যারা নির্বাচিত হয়ে এখানে সংসদীয় আসনে আসবে, আমাদের যেহেতু একমাত্র একটি সংসদীয় আসন 300 নম্বর বান্দরবান, সেই আসন থেকে নারী ক্ষমতায়ন বৃদ্ধি, পাশাপাশি এখানকার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ যে অর্থনৈতিক সংকট রয়েছে সেটি উত্তরণের মাধ্যমে এখানকার মানুষকে একটি আর একটা নতুন একটি পরিবেশ তারা তৈরি করে দিবে, এমনটাই প্রত্যাশা করছে এখানকার সাধারণ মানুষ। ধন্যবাদ ইয়াসিনুল হাকিম। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী চ্যানেল 24 এর প্রতিনিধি ইয়াসিনুল হাকিম এখানকার সংকট এবং সম্ভাবনার কথা বলছিলেন। সাচিন, শুরুতে আপনার কাছে যেতে চাই। বান্দরবান যেমন শান্তি সম্প্রীতির জায়গা বলা হয় এবং এখানে বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠীর বসবাস, সব থেকে দরিদ্র জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, আবার একই সাথে শান্তি সম্প্রীতির জায়গা। এই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য কোন বিষয়কে আসন্ন নির্বাচনে যদি আপনি নির্বাচিত হন, কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? চ্যানেল 24 কে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা যারা আছেন অভিনন্দন জানাচ্ছি। প্রিকন্ডিশন হচ্ছে পিস। প্রিকন্ডিশন পিস যদি থাকে তাহলে সমস্ত কিছু তখন পর্যায়ক্রমে করা সম্ভব। সবাই একমত থাকবেন যে পার্বত্য চট্টগ্রামে বান্দরবনকে মিনি চিরং হিল ট্র্যাক্স বলা যেতে পারে, বিকজ হিল ট্র্যাক্সের যে 11টা জাতির সত্তা আছে সব বান্দরবনে আছে। পাশাপাশি মুসলিম ভাই বোন, হিন্দু ভাই বোন, বড় বোন, 40 কমিউনিটি সব বাংলাদেশ থেকে আছে। সুতরাং এটাকে মিনি চিরং হিল ট্র্যাক্স বলার একটা সুযোগ আছে। সুতরাং আমি পার্সোনালি ফিল করি, আমার সহকর্মীরা ফিল করেন, আগামীতে আমরা আসলে
আমি মনে করি অলরেডি আমি ডিক্লারেশন আছে অন বিহাফ অফ পার্টি, আমরা এক মা এক পিতার সন্তান হিসাবে আমরা ট্রিট করব। এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল কথা জিনিসটা। তার উপরে বেসিক যে ক্রাইসিসগুলি যেটা বলা হচ্ছে এডুকেশন একাডেমিক্যালি, এটা প্র্যাকটিক্যালি এটা ঠিক, একাডেমিক্যালি এটাকে অনেক অনেক বেশি ডেভেলপ করতে হবে। এবং সেটা আমি উপজেলার চেয়ারম্যান আমি ছিলাম 86-এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। অল ডেভেলপমেন্ট এজেন্সি যেগুলি আছে, আপনি যদি বলেন যে মিনিস্ট্রি থেকে আরম্ভ করে চিরং হিল ট্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড, স্থানীয় সরকার পরিষদ যেটা আমাদের টাইমে ছিল, এখন জেলা পরিষদ, পিডব্লিউডি, পাবলিক হেলথ থেকে আরম্ভ করে উপজেলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা কোঅর্ডিনেশন ভেরি এসেনশিয়াল। কোঅর্ডিনেশন না থাকলে কি হবে, এটা ওভারল্যাপিং হতে পারে। সুতরাং এই কোঅর্ডিনেশনটা গ্যাপ আছে, যেটা দীর্ঘ বহু বছর ধরে আমি জাস্ট অবজার্ভিং। সুতরাং এই জিনিসটা আমরা যদি পজিশন আসতে পারি, এই কোঅর্ডিনেশনটা সবচেয়ে বেশি এসেনশিয়াল। তাহলে কি আচ্ছা, হবে, আপনি সমন্বয়ের উপর গুরুত্ব দিবেন, অর্থাৎ সংঘবদ্ধভাবে কাজ এটা করা। একদিন আমি হতে আবারও পারে। আপনার সাথে নিশ্চয়ই আলোচনায় Right. ফিরবো। আমি একটু মোহাম্মদ আবুল কালামের কাছে যেতে চাই, যে একই প্রশ্ন আপনার কাছেও, যে এই যে সব থেকে দরিদ্র জেলা ঘোষণা করা হয়েছে সব দিক থেকে, সেটা উত্তরণের জন্য সবচেয়ে কোন বিষয়কে গুরুত্ব দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো 64টা জেলার মধ্যে বান্দরবান সর্বনিম্ন। একটা উন্নত জেলা ঘোষণা করার জন্য যেই সূচকগুলো দরকার, যে ক্রাইটেরিয়া দরকার, এইগুলির অভাবের কারণে, এগুলি বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা সবচেয়ে দারিদ্র জেলা হিসেবে আমরা পরিগণিত হয়েছি। এখানে যেমন মনে করেন ক্ষমতার ভারসাম্য, নেতৃত্বের সমতা, এখানে বান্দরবানের নেতৃত্বের সমতা নাই। শুধু কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু লোক, কিছু কিছু পরিবার নেতৃত্ব নিয়ে বান্দরবান চালাচ্ছে। এখানে 12টা নৃতত্ব গোষ্ঠী সহ বাঙালি সহ আমরা বসবাস করি, কিন্তু এইভাবে নেতৃত্বের সমতা নাই। 2 নম্বর হলো তৃণমূল পর্যায়ের যেসব লোক আছে তাদের জীবন মানের উন্নয়ন হয় নাই, কারণ সুষম বন্টন বান্দরবনে এতদিন ধরে হয় নাই, যে কারণে ওই সূচকটায় আমরা পিছিয়ে আছি। কর্মসংস্থান, বেকারত্ব, নারী পুরুষ সব ক্ষেত্রে বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে। কর্মসংস্থান সৃষ্টি করার মতো কোনো কার্যক্রম যারা নেতৃত্বে ছিলেন তারা গ্রহণ করে নাই। আচ্ছা মোহাম্মদ আবুল কালাম, গ্রহণ আপনি করেন। বলতে যাচ্ছেন যে আপনি যদি আপনার দল থেকে আপনি নির্বাচিত হন, তাহলে আপনি আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এভাবে আপনি দারিদ্রতা ঘোচানোর চেষ্টা করবেন এই জেলার। আমি আপনারটাও শুনেছি। এবার আমি একটু যেতে চাই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের কাছে। আপনি তো জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী, আপনার কাছে একটু জানতে চাই আপনার আসলে পদক্ষেপটা কি হবে? ধন্যবাদ। যারা শুনছেন, প্রথম কথা হচ্ছে আমরা কি জানি না তা তো জানি না, কি জানি তাও জানি না। আমি মনে করি বান্দরবান যে আসলে ধনী, এখানকার প্রাকৃতিক সম্পদের ধনী, আমাদের এখানকার রাজনৈতিক এবং পলিসি মেকাররা তারা কখনোই অনুধাবন করেন নাই। যদি অনুধাবন করতেন, এই বান্দরবান থেকে বাংলাদেশের জিডিপিতে, শুধু এখানকার স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউট করার অনেক সুযোগ আছে। নাম্বার 2 হচ্ছে যে এখানকার যত উন্নয়নগুলো হয়, এই সকল উন্নয়ন হচ্ছে গণবিমুখ উন্নয়ন, গণ উন্নয়ন হয় না। এখানকার সকল পলিসিতে বান্দরবানের কোন পলিসি মেকার, বান্দরবানের কোন লোকজনকে অংশগ্রহণ নিশ্চিত করা হয় না, যার কারণে আমার এখানে কি আছে কি চলছে সেটা ঢাকা সেন্টার কোনোভাবে বুঝতে পারে না, যেটা একটা কোলাবোরেশন এবং কমিউনিকেশন গ্যাপ আছে। থার্ড হচ্ছে যে আমার এখানে যে গ্রিন ইকোনমি হওয়ার কথা, যেখানে আমার তরুণ সমাজে আর্থসামাজিক যে ব্যবস্থা, এখানকার যে ইকো বেস, যে এখানকার যে একটা ফেসিলিটি আছে, এখানকার মানুষের যে আর্ট অফ আইডেন্টিটি আছে, এই প্রত্যেকটা জিনিস যদি আমরা একটা নির্দিষ্ট ভ্যালু চেইনের মধ্য দিয়ে এনে এখানকার মানুষের নেতৃত্বে, এখানকার মানুষের পলিসি ডিজাইনে আমরা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা নিয়ে যেতে পারি, আমি বলে দিলাম এই বান্দরবান থেকেই শুধুমাত্র এরা তো স্বয়ংসম্পূর্ণ হবেই না, এখান থেকে বাংলাদেশের জিডিপিতে উল্টা কন্ট্রিবিউট করা সম্ভব। যারা বিভিন্নভাবে এই বান্দরবানকে অবহেলিত বলে যারা বারবার বলে থাকেন, আমার কাছে মনে হচ্ছে তারা ঢাকায় এসি রুমে বসে এখানে পলিসি নির্ধারণ করেন, যার কারণে এখানে পাহাড়ের ভাজে ভাজে ইতিহাস, প্রতিটা কিলোমিটারে জিরি, পাহাড়, পর্বত, বিভিন্ন গাছের যে বিভিন্ন প্রকৃতি, বিভিন্ন মাছের যে প্রকৃতি, প্রাণ প্রকৃতির যে উৎস, এরা তারা কখনোই বুঝতে পারেন না। যার কারণে অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র এক চোখা দিয়ে এখানকার উন্নয়ন করেন, যেটা কখনোই
গণমুখী উন্নয়ন না গণবিমুখী উন্নয়ন। যদি গণমুখী উন্নয়ন করে এটা স্বয়ংসম্পূর্ণ হবে এবং সাথে সাথে এখানকার তরুণদের যে আর্থসামাজিক ব্যবস্থা একটা ভ্যালু চেইন ক্রিয়েট করে তাদেরকে খুব দ্রুত একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তারা তো স্বয়ংসম্পূর্ণ হবেই, সাথে তাদের আর্ট অফ আইডেন্টিটি ঠিক থাকবে, সাথে সাথে তাদের ডিগনিটি ঠিক থাকবে, সাথে সাথে বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারবে। আমি সংসদীয় আসনের প্রার্থীদের কথা শুনছিলাম এবং একজন বললেন শিক্ষার কথা, আরেকজন বললেন যে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং শেষ যিনি তিনি আসলে বলেছেন যে তিনি এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন। এবং আমি একটু এই জেলার সাধারণ ভোটারদের সাথে কথা বলতে চাই যে আপনাদের প্রত্যাশা কি, আপনারা একটু যিনি বলতে চান বা প্রশ্ন করতে চান একটু যদি প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। 2025 সালের বান্দরবন ডিস্ট্রিক্ট 64 ডিস্ট্রিক্টের মধ্যে 64তম হয়েছে। তা আমাদের নারী ক্ষমতায়ন, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে? আমরা আরো কিছু প্রশ্ন একবারে নিয়ে আমরা ফিরবো প্রার্থীদের কাছে। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আমি প্রকৌশলী লুক চাকমা। আমার প্রশ্নটি হচ্ছে যে বান্দরবানের 13 ভাষাভাষী যে জনগোষ্ঠী রয়েছে, আমরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সময় জনগণের যে প্রশ্ন আমরা পেয়েছি তার ভিতরে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি যেটা পেয়েছি যে 1997 সালে শান্তি চুক্তি হয়েছে। এই শান্তি চুক্তি হওয়ার পরও আমরা দেখেছি যে একটি বিশেষ দল এটিকে কালো চুক্তি বলেছিল এবং পার্বত্য অঞ্চলে আসতে একটি আলাদা পাসপোর্ট লাগবে বলেছিল, কিন্তু বিগত আমরা 30 বছরে আমরা এটা বাস্তবায়ন দেখিনি। এই কথা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এই ক্ষেত্রে তারা যদি ক্ষমতায় আসে, আসলে এটাকে বান্দরবানবাসীকে তারা কিভাবে উপকৃত করবে? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বান্দরবান আমরা সবাই বলছি যে পর্যটন এলাকা, কিন্তু দেখুন এই যে আজকে আমরা এখানে এসেছি একটা সরকারি পর্যটন এলাকা, আমাকে ফি দিয়ে ঢুকতে হয়েছে, এটা কেন? তাহলে এটা আপনার পলিসিটা কি, আপনি কি করবেন এটা নিয়ে? আর তৃতীয় হচ্ছে, বান্দরবান আমরা সবাই অশিক্ষিতই বলি, কিন্তু মূলত হচ্ছে দেখেন বান্দরবান একটা নার্সিং কলেজ হয়েছে। সে নার্সিং কলেজ হওয়ার পরও জানেন আমার মাতৃভাষা বাংলা নয়। আমার চ্যালেঞ্জ, আমি যদি কোনো কম্পিটিশনে যাই আমাকে খুবই চ্যালেঞ্জ ফেস করতে হয়। তাহলে আমার বান্দরবানে যদি একটা নার্সিং কলেজ থাকার পরেও বান্দরবানের এখানে স্থানীয় ছাত্রছাত্রীরা ভর্তির বেশি সুযোগ না পায়, এই পাওয়ার জন্য আপনি কি করবেন? আচ্ছা, আর কি কেউ প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম, আমি আব্দুল গফুর। যারা আপকামিং মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন হবে বান্দরবান 300 আসন থেকে, সেই ক্যান্ডিডেট ভাইদের উদ্দেশ্যে একটা কোয়েশন। বিগত আওয়ামী রিজমে 35 বছর ধরে বীর বাহাদুর উষে সিং এই বান্দরবনে শাসন করেছেন। আনফরচুনেটলি এই বান্দরবনে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আপনি জানেন বান্দরবনের রুয়াংছড়ি এবং বান্দরবন সদরে যে ফলের সম্ভাবনা আছে, বান্দরবনের সোয়ালক এলাকায় যদি একটা যে বেসিক শিল্পী নগরী যদি করা যায়, তাহলে বান্দরবনের জাতিগোষ্ঠীর জন্য একটা কর্মসংস্থানের সুযোগ হবে। আর একটা মেজর প্রবলেম, বান্দরবনে লামা আলিকদম নাইক্যনছড়ি এবং বান্দরবন সদরে মেজর পানির সমস্যা, এবং এই পানির সমস্যা নিরসনের জন্য রোহিঙ্গা ক্যাম্পে যদি পানির সমস্যা নিরসন করা যায়, পার্বত্য বান্দরবনের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য পানির সমস্যা নিরসন হয় নাই। এবং আজকের অতিথির কাছে এই প্রশ্নটা। আমরা বেশ কিছু প্রশ্ন এসেছে কিন্তু সাধারণ ভোটারদের কাছ থেকে একটু জানতে চাই। প্রথমেই আমি সুজাউদ্দিনের কাছে একটু যেতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি তো বেশ কিছুদিন সমতলে ছিলেন এবং এই যে আপনি বললেন যে আপনি পর্যটন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিবেন, সেই জায়গা থেকে আপনার কি কি পদক্ষেপ হবে এবং আপনার প্রতি তাদের নির্ভরতার জায়গাটা তারা শুনতে চাচ্ছে। ধন্যবাদ। আমার বাই প্রফেশনালি আমি প্রায় 1 যুগের বেশি সময় আমি বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপেই আমার যেখানে জন্ম। আমি পাহাড়ের সন্তান, আমি পাহাড় বুঝি, আমি সেটাই বলছি। এখানে ঝিরিপথের গল্প যে আলাদা, এখানে প্রাণ প্রকৃতির গল্প যে আলাদা, এখানে 350+ যে এখানকার নানা ধরনের প্রাণ প্রকৃতি আছে। আমি বলছি যে সেই আলাপটা আমি 12 বছর ধরে করে আসছি বাই প্রফেশনালি। এখানে 90 ধরনের ওরিয়েন্টাল আর্ট আছে, 90 ধরনের সেলাই কাজ এখানে করেন। এখানকার মানুষের নানা ধরনের শিল্প চর্চা আছে, এটা আমি বুঝেই বলছি। সেই শিল্প চর্চাটাতে মানুষকে সাথে নিয়ে, আবারও যদিও আমি বুঝি, তারপরেও এখানকার মানুষের রাজনৈতিক অংশীজনদের যারা আরো বেশি বুঝেন তাদেরকে সাথে নিয়ে এখানকার পলিসি নির্ধারণ করব, যেই পলিসিতে এখানকার মানুষের অংশগ্রহণ থাকবে, যেই পলিসি তারা দেখতে পাবেন, যে পলিসি সরকারে যাবেন, যে আয় সরকার থেকে হবে, যে ব্যয় সরকারের মধ্য দিয়ে হবে, সেটা তারা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবেন, যেটা ঐতিহাসিকভাবে বান্দরবানে কখনো হয় নাই। আমি আপনার কাছে ফিরবো। আমি একটু আরেকটা প্রশ্ন নিয়ে যেতে চাই সাচিংপুরের কাছে। সাচিংপুর, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে শান্তি চুক্তি বিষয়ে, সেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়ে আসছে এবং আরেকটি প্রশ্ন এসেছে পাসপোর্ট নিয়ে, আলাদা পাসপোর্ট হওয়ার কথা ছিল। সেই জায়গাগুলো নিয়ে আসলে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে
সেই বিষয়গুলো নিয়ে কি ভাববেন বা কি উদ্যোগ নেবেন? আমার মনে হয় রেলিভেন্ট হওয়া উচিত আপনার প্রশ্নটা, বিকজ এটা হচ্ছে স্টেট পলিসির ব্যাপার। শান্তি চুক্তি তার আমার সাথে করে নাই, রাষ্ট্রের সাথে করেছে। যারাই যখনই করুক, কিন্তু আপনি তো রাষ্ট্রেরই আইন প্রণেতা, নির্বাচিত করবে রাষ্ট্র আপনাকে। আছে, আমাদের পার্টি যিনি চেয়ারম্যান আছেন হবেন, উনি অল ওভার বাংলাদেশের পাশাপাশি হিল ট্র্যাক্স থেকে আমাদের শহীদ জিয়া রহমান ও স্পেশালি এটাকে লুক আফটার করেছেন। আমরা যতখানি জানি ট্রাইবাল কনভেনশন করেছেন এবং স্পেশালি ট্রাইবাল কালচার ইনস্টিটিউট করেছেন, ট্রেডিশনটাকে মেনটেন করার জন্য যৌথ খামার করেছেন, রোগ কমপ্লেক্স করেছেন। সুতরাং সদিচ্ছার অভাব নেই। এবং পিস অ্যাকর্ডের পরে বিএনপির টাইমে যারা আঞ্চলিক রাজনীতি করেন তারাই কিন্তু বলেছে যে হাইয়েস্ট সবচেয়ে বেশি এটাকে অগ্রবর্তী করেছে বিএনপি। সুতরাং বিএনপি গভর্নমেন্ট আসলে যারা করবেন কর্ণধার, দে উইল ডিসাইড। কিন্তু আপনি তো আসলে এই জেলার প্রতিনিধিত্ব করবেন, আপনি যদি নির্বাচিত হন, জি। সেক্ষেত্রে সেই জায়গায় আপনি আসলে রাষ্ট্রের সামনে এই বিষয়গুলো তুলে ধরবেন কিনা? আসলে আমি সেই একটু প্রশ্নটাই আগে ছিল তো- আপনার ভোটারে। আমি একটু আগে আপনাকে বলছি, এই যে এখানে যাই কিছু আমরা বলি না কেন, অল ডিপেন্ডস অন পিস। পিস একটা পবিত্র শব্দ। আমি অল ওভার হিল ট্র্যাক্সের কথা বলতে যাব না, আমি আমার ডিস্ট্রিক্টের কথা বলি। এখানে 4-5টা কম্পোনেন্টস আছে। প্রশাসনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশের অল লজিস্টিক সাপোর্ট ডিপার্টমেন্ট, এটা একটা। আমরা যারা ন্যাশনাল পলিটিক্স করে আমরা একটা, রিজিয়নাল পলিটিক্স করে ওনারা আছেন, এখানে সিভিলিয়ানরা আছে। এই 4টা ব্লক যদি মনে করি যে বান্ধবনকে আমরা পিস রাখবো, এটা সম্ভব। কোনো ব্যক্তির কাছে পক্ষে, দলের কাছে, গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। সুতরাং ফর দি স্টেট সোভারেন্টিকে সামনে রেখে ন্যাচারালি যেটা যতখানি করা, যেখানে যতখানি অগ্রগতি করা, সেটা তো আমাদের পক্ষে তো পজিটিভ একটা ইয়ে থাকবে। আমরা সবসময় সেটা পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি। সেই প্রশ্নটাই কিন্তু করেছে আপনার ভোটার, সেই আস্থার জায়গাটাই তারা চাচ্ছিল। অল দি কমিউনিটি এখানে আছে, আমরা এক পিতা এক মায়ের সন্তান হিসাবে আমরা ঠিক করবো, এটাই তো সবচেয়ে কমিটেড। আপনি এর চাইতে কমিটমেন্ট কি চাচ্ছেন? বিমা তো আসল হবে না, সুষম বন্টন হবে, এক মায়ের সন্তান হিসাবে কাজ করব। মোহাম্মদ আবুল কালাম, আপনার কাছে একটু জানতে চাই যে আমার কিছু সিলেক্টেড কথা আছে। জি, আপনি একটু বিচ্ছিন্নভাবে জিজ্ঞেস করছেন না, যদি বলেন। সবচেয়ে বড় হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় 31টা দফা অল ওভার বাংলাদেশের জন্য দিয়েছে, তাই না? এবং এটাকে আমি যেহেতু বলেছি বান্দরবনে 11টা কমিউনিটি আছে, ট্রাইবাল কমিউনিটি, আমি এখানে 31টা দফাকে আমি অনুবাদ করে 10টা, এখানে 8টা আছে আর 2টা হবে, 10টা যে সম্প্রদায় ছোট গোষ্ঠী আছে ভাষা অনুবাদ করেছি আমি। শুধু চাকমানটা রেখে দিয়েছি। আমি ডিপেন্ডকে বলেছি ভাই তোমরা মেজরিটি তোমরাই করো। 10টা আপনাকে দরকার সেট দিয়ে দেবো। এটা কোন জাতি চাচ্ছে না যে বিলুপ্ত হয়ে যাক নাকি? নিশ্চয়ই এটা আমাদের কারো প্রত্যাশা আমি না। তাহলে কথা বলতে হয় 74-5 যখন বিগত দিনে যারা নিজেদেরকে যারা ছিলেন, ওনার রাঙ্গামাটিতে গিয়ে বলো কি অল ওভার বাংলাদেশ সবাই বাঙালি নাকি বলেছে তো। সেই দিন থেকেই তো বান্দরবান হিল ট্র্যাক্সে অশান্ত পরিবেশ শুরু হয়েছে। আচ্ছা, মানে সেই দিন থেকে শান্তি আর সম্প্রীতি কমে তারপরে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পর কি বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, অর্থাৎ সকল জাতিসত্তা বাংলাদেশে যারা আছেন ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আমি যদি বলি পৃথিবীতে আমাদের লর্ড বুদ্ধ আছে, ওনার পরে অল ওভার হিল ট্র্যাক্স যারা বাঙালি ছাড়া আছেন, আমরা ওনাকে অত্যন্ত বেশি রেসপেক্ট হয়েছে ডিউ টু দ্যাট। সুতরাং আমার মামা সবসময় বলতেন কি, যখন অশান্ত পরিবেশ তখন বলেছেন উই আর গোয়িং টু বি স্ট্রেঞ্জার ইন আওয়ার হোমল্যান্ড, উনি বলতেন। কিন্তু জিয়া রহমান সাহেব আসার পরে যখন বেসিক কতগুলি স্টেপ নিয়েছেন তখন বলেছেন হ্যাঁ হি ইজ দ্য রিয়েল লিডার, এবং বলেছেন কি ইফ ইউ ওয়ান্ট টু কিল এ নেশন ইউ কিল হিজ ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই মানসিকতা নাই, আমরা বিএনপি সরকার আমরা শুরু করেছি নাকি এই যে ভাষণ। নিশ্চয়ই, এবং বেশ একটা প্রত্যাশার কথা আমরা শুনলাম, কারণ এই যে যারা ভোটার আছেন, স্থানীয় ভোটাররা, তারা কিন্তু বলেছেন ভাষার সীমাবদ্ধতার কথা। মোহাম্মদ আবুল কালাম, একটু আপনার কাছে ফিরতে চাই। আমরা স্থানীয় ভোটারদের কাছে কিছু সংকটের কথা শুনেছি। এখানে একটি নার্সিং কলেজ আছে, কিন্তু সেখানে ভাষাগত সীমাবদ্ধতা আছে, সেটা আমরা সাচিনপুর থেকে শুনেছি। আর কি কি বিষয় আসলে পদক্ষেপ নেওয়া যেতে পারে এই যে শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো করবার জন্য বা এখানকার জনগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য? এবং পানির সমস্যা
সংকটটার কথাও বলেছে। এই দুটি সংকট একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমার আলোচনার শুরুতে একটা নোট অফ ডিসেন্ট দিতে চাই। নোট অফ ডিসেন্টটা হলো, আমরা বান্দরবনে 300 নম্বর আসনে 5 জন প্রার্থী আছি। এই অনুষ্ঠানে 3 জনকে আহ্বান করা হয়েছে, আর 2 জনকে আহ্বান করা হয়েছে কিনা জানি না, হওয়া উচিত ছিল। আমরা সবাই মিলে কথা বললে আমাদের উন্নয়ন ভাবনাটা আরো ভালো হতো। আমি নার্সিং কলেজের সাথে আমি সম্পৃক্ত ব্যক্তি ছিলাম। পার্বত্য জেলা পরিষদের 1 বছর 1 মাস 17 দিন সদস্য ছিলাম। ওই সময় আমি স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ছিলাম। সেই ক্ষেত্রে আমরা ডিসেম্বরে 2024-এ নার্সিং কলেজের ভবনটা আমরা বুঝে নিয়েছি জেলা পরিষদ থেকে, কিন্তু নার্সিং কলেজের জনবল এবং ফার্নিচার না হওয়ার কারণে এটা চালু করা সম্ভব হয় নাই। এবং সেখানে একটা প্রিন্সিপাল নিয়োগ আছে, উনি মাসে মাসে বেতন নিচ্ছেন, বাট কোনো কাজকর্ম নাই। এই ব্যাপারে আমি যখন ছিলাম তখন বেশ কয়েকবার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আরেকটা বান্দরবনবাসীর জন্য সুখকর খবর হলো, ম্যাথস নার্সিং কলেজ তো চলতেছে, বর্তমানে ম্যাথসের তেমন মূল্যায়ন নাই বাংলাদেশে। সুতরাং এটাকে মেডিকেল কলেজ হিসাবে উন্নয়ন করে বান্দরবনে অনুমোদন দেওয়ার জন্য অ্যাডভোকেট আবু জাফর সহ কিছু গণ্যমান্য ব্যক্তির দরখাস্তের আলোকে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি এবং সেটা প্রক্রিয়াধীন আছে। 2 নম্বর হলো পানির সংকট। বান্দরবনের মরণফাত হলো পানির সমস্যা। বান্দরবন পানি সরবরাহের দায়িত্বটা হলো পাবলিক হেলথের হাতে। যদিও এবারে পৌরসভায় থাকার কথা ছিল, কিন্তু এখানে পাবলিক হেলথের হাতে। তো পাবলিক হেলথ বান্দরবনে পানি সরবরাহটা সঠিকভাবে করতে পারছে না, করলেও মানসম্মত পানি সরবরাহ করছে না। সবচেয়ে আতঙ্কজনক কথা হলো, আমি গত মিটিংয়ে যখন প্রশ্ন করছিলাম এক্সিয়ান পাবলিক হেলথকে, আপনারা যেই পানি আমাদেরকে দিচ্ছেন এই পানি বিশুদ্ধ কিনা, উনি কিন্তু বলছেন এই পানি বিশুদ্ধ নয়। আপনি নির্বাচিত যদি হন তাহলে এই সংকট কাটানোর জন্য কি পদক্ষেপ নেবেন? আমি নির্বাচিত হলে ম্যাথসকে ইনশাআল্লাহ মেডিকেল কলেজ হিসাবে পরিণত করে বান্দরবাসীকে স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে অনেক উন্নয়ন করা দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো পানি সরবরাহের ব্যাপারে, এটা একটা ডিফিকাল্ট একটা বিষয়। এটার ব্যাপারে এখানে বর্তমানে পরিবেশগত কারণে ডিপ টিউবওয়েল হচ্ছে না, পরিবেশগত কারণে পানির স্তর নিচে চলে যাচ্ছে। এই জন্য এখানে এই যে পাহাড়ের যে জিরিগুলো আছে এইগুলোকে বাদ এবং পরিকল্পিতভাবে পানি জমা রাখার, পানি স্টোপ করার, জমা রাখার, মানে আপনি সংরক্ষণ করার ব্যবস্থা করবেন, এটা করে ওখান থেকে পানি সরবরাহের ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি শুনলাম তার প্রতিশ্রুতি কথা। সুজউদ্দিন, আমারও একটা বিষয় কথা ছিল, খুব সংক্ষেপ, নিশ্চয়ই আমরা শুনবো আপনাদের কথা। আগে আমরা একটু সুজউদ্দিনের বক্তব্যটা নিয়ে আমরা একটু স্থানীয় ভোটারদের কাছে যাবো, আবারও ফিরবো আপনাদের কাছে। সুজউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, বিসিক শিল্পনগরী তৈরির কথা বললেন স্থানীয় ভোটাররা, সেটিকে যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন। প্রথম কথা হচ্ছে শিল্পনগরী, যে কোনো শিল্পনগরী করবার আগে এখানকার পরিবেশগত যে ব্যাপারগুলো থাকে সেগুলো দেখতে হবে। আমি আগেও বলেছি, আপনি যে ধরনের উন্নয়ন যেটাই করেন না কেন সেটা কিন্তু গণমুখী উন্নয়ন হতে হবে, গণবিমুখী উন্নয়ন হলে হবে না। প্রাণ প্রকৃতির হক রক্ষা করে এখানে প্রাণ প্রকৃতি ঠিক রেখে যেসব ধরনের উন্নয়ন করা যায়, সেটা বেসিক হোক কিংবা যেই ধরনের ব্যাপার হোক, এখানে এটা নিয়ে অনেকগুলো কমপ্লেক্সিটির কথা আমরা জানি। সেখানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে সেটা যদি করা হয় তাহলে হয়তো এটার আমদানিটা বাড়তে পারে অথবা এটার ভ্যালু চেইনটা ঠিক হতে পারে। আর একটা গ্রুপ অফ পিপল বলছে যে এটা যদি এভাবে করা হয় তাহলে প্রাণ প্রকৃতি নষ্ট হতে পারে, অথবা এখানকার যে আপনার যে ভ্যালু চেইন ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে গ্রিন ইকোনমি সেটা ঠিক রাখা যাচ্ছে না। কিন্তু আমি মনে করি গ্রিন ইকোনমির যে প্রসেসটা আছে সেটার মধ্য দিয়ে, ইভেন বেসিক শিল্পনগরী না করেও গ্রিন ইকোনমির প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এটার একটা অল্টারনেটিভ ওয়ে তৈরি করা যায়, যেটার মধ্য দিয়ে এখানকার কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেই ধরনের ফসল বা ফলগুলো উৎপাদন হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট চেইনে আপনার সাপ্লাই চেইনের মধ্য দিয়ে করা যাবে। আপনি জানেন যে এটার উপরে প্রায় আপনার দক্ষিণ চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে ফসল যায়। আপনি কক্সবাজারে বিশাল একটা এফএমবি চেইন আপনার সেখানে আছে, তাহলে সেটা কোন পদ্ধতিতে সেটা নিয়ে গেলে ভালো হয় সেটা এখানকার মানুষের সাথে মিলে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া যেতে পারে। সেকেন্ড ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার, হেলথ ইস্যুতে আমি জাস্ট একটা কথা বলি, এখানে যতই হেলথ কিছু করা হোক না কেন, এত মুভেবল জায়গা, সেই মুভেবল জায়গাতে আপনি যদি মুভেবল হেলথ সিস্টেম না করেন, অ্যাক্সেস টু হেলথ যদি আপনি না করেন,
তাহলে এটা আসলে খুব বেশি সাফিসিয়েন্ট হবে না, খুব বেশি অ্যাফোর্ডেবল হবে না। কারণ সেই সেই বিষয়টা নিশ্চয়ই আপনি যদি জি, জি। নির্বাচিত হন আপনি আপনার জি জি আমরা পরিকল্পনায় আমরা মনে রাখবেন। করছি যে অ্যাফোর্ডেবল একটা মুভেবল হেলথ সিস্টেম, যে হেলথ সিস্টেমের মধ্য দিয়ে ওই রোয়াংচুরি কিংবা আরো প্রত্যন্ত অঞ্চলে এখানে প্রত্যেকের বাইক যাতে যাতায়াত ব্যবস্থাটা সহজ বাইক হয়। অ্যাক্সেস আছে, বাইক ইটসেলফ একটা ফার্স্ট এইড ব্যবস্থা হবে, সেটা যাতে 24/7 করা যায়। বেশ বেশ ভালো উদ্যোগ। আমরা শুনলাম একটা প্রতিশ্রুতির কথা। আমি আবার একটু যেতে চাই স্থানীয় ভোটারদের সাথে কথা বলতে, যে আসলে তাদের যে আরো সংকট রয়েছে বা তাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাদের প্রার্থীদের কাছে সেটি তারা করতে পারে। আমি এখান থেকে একজনকে দেখেছিলাম, তিনি কথা বলতে চান। একটু খুব ছোট করে আপনার প্রশ্নটি যদি করেন। আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। এর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার বিএনপির সাচিন ফুজিরি মহোদয়ের কাছ থেকে। তো আমার প্রশ্ন হলো যে উনি দারিদ্র্য সম্পর্কে বলেছেন যে দারিদ্র্য যদি সমাধান করতে হয় আমাদের ভিতরে কোঅর্ডিনেশন প্রয়োজন। তো আমি এই ক্ষেত্রে একটু আমার একজন নারী হিসাবে আমি উৎসাহের সাথে আপনার কাছ থেকে জানার ইচ্ছা, নারীদের ক্ষমতায়নের জন্য তাদের নেতৃত্বের প্রয়োজন। তো আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আমাদের যে অন্যান্য দল যেটা আছে ওনাদের সাথে কোঅর্ডিনেশন করে যোগ্য নারীকে নেত্রী হিসাবে আপনি করার জন্য পক্ষে কাজ করবেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার হিল ট্র্যাক্সের ভূমি সমস্যা। এখানে মুসলিম বলেন, হিন্দু বলেন, বড়ুয়া বলেন, খ্রিস্টান বলেন, অনেকে আছে ভূমিহীন। এই ধরনের ভূমিহীনদের জায়গার বন্দোবস্তের জন্য একটা ভিটা বাড়ির জন্য হইলেও তাদের নিজ নাম জারি করে তাদের নামে করার জন্য আপনি যদি এমপি হন সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন কিনা, এবং যাদের বন্দোবস্তি 5 একর যাদের দখলে আছে তাদেরকে বন্দোবস্তি করে দেওয়ার নিশ্চয়তা দেবেন কিনা, আমাদের বান্দরবানবাসীর পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন। একদম ধন্যবাদ। একদম পরিষ্কার। আমরা আরেকটা প্রশ্ন নিব, খুব ছোট করে, শুধু প্রশ্নটা। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এনসিপি যিনি প্রার্থী ওনার কাছে। আপনি বলছিলেন যে পলিসির বিষয়ে, পলিসি ইজ এ ওয়াইড কনসেপ্ট। আমরা যারা সাধারণ প্রার্থী আমরা কিন্তু পলিসি বুঝি না, আমরা যারা ভোটার আমরা পলিসি বুঝি না। আমরা বুঝি যে আপনার দলে সুনির্দিষ্ট কি প্রস্তাবনা আছে এই পার্বত্য অঞ্চল বান্দরবানকে উন্নয়ন করার জন্য। এবং অ্যাডভোকেট আবুল কালাম যিনি জামায়াতের প্রার্থী ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অতীতেও শুনেছি এরকম কর্মসংস্থানের কথা, কিন্তু আমরা কর্মসংস্থান কার জন্য হবে, কোন শ্রেণীর মানুষের জন্য কি ধরনের কর্মসংস্থান হবে, এ ধরনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আপনার দলের আছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। এবং বিএনপির প্রার্থী যিনি জনাব সাচিন ফুজিরি ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা বিষয়ক, যে পার্বত্য অঞ্চলে যে শিক্ষা বিষয়ক, যে আমি ঢাকার যে ছাত্র আমি বান্দরবানে একই রকম শিক্ষা পাবো কিনা, বা যদি পাই সেক্ষেত্রে আপনার দলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা শিক্ষার বিষয়ে, আমরা সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি খুব ছোট করে, আমি দেখছি অনেকক্ষণ থেকে আমাদের সময় একেবারেই কম, কিন্তু আমি তারপর একদম খুব ছোট করে, আমি জানি যে আপনি শুরু থেকে কথা বলতে চেয়েছিলেন, একটু খুব সংক্ষেপে। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহোদয়ের কাছে। সেটা হচ্ছে বান্দরবানের বারবার আসতেছে হচ্ছে শিক্ষা আর হচ্ছে স্বাস্থ্য বিষয় নিয়ে। উনি তো আমরা জানি আর কি যে উনি বিভিন্ন মানে জায়গায় উনি ন্যাশনাল লেভেলে হচ্ছে গিয়ে করছেন, সাংবাদিকতা করছেন। তো আমার প্রশ্ন ওনার কাছে যে আমাদের এখানে শিক্ষা খাত অনেক নিম্নমানে, সো উনি আমাদের এই শিক্ষার জন্য ছাত্র জনতার জন্য উনি কি করতে পারেন। এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, এটা কি চালু হতে পারে? আমরা কি আশা করতে পারি যে উনি প্রার্থী হলে এই যে এখানে যে বিশ্ববিদ্যালয় আছেন ওনার যে উচ্চ মানের শিক্ষা সেটা দিয়ে কি আমরা কি ওনার কাছ থেকে কোনো উপকার পাইতে পারি কিনা? নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরা আসলে সবার কথা শোনার জন্যই কিন্তু আমরা এসেছি এই বান্দরবান জেলায়, কিন্তু আসলে সময় সংকটের কারণে সবার প্রশ্ন হয়তো আমরা নিতে পারিনি, কিন্তু আমরা আসলে অনেকটা বুঝে ফেলেছি, এবং নিশ্চয়ই আপনারাও, যে আসলে মূল সংকটের জায়গাটা কিন্তু এখানকার যারা স্থানীয় ভোটার আছেন। আমি কোনো প্রশ্নের উত্তরে যেতে চাই না, আমি যেহেতু আমাদের সময় খুবই কম। সাচিনপুর, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। একেবারেই ছোট করে যদি আমাদেরকে বলেন যে এই যে শিক্ষার কথা বারবার উঠে আসছে, এবং এখানকার যে পাহাড়ি জনপদের যে মানুষগুলো তারা যে সংকটগুলোর কথা বলেছে, পানির সংকট, চিকিৎসা সংকট, বান্দরবান বিশ্ববিদ্যালয়টা আবার চালু হতে পারে কিনা। সাচিনপুর, শুরুতে আপনার কাছে একদম খুব সংক্ষেপে। পাহাড়ে পানির যে অবস্থা, পার্বত্য অঞ্চলকে স্পেশালি বান্দরবনকে আমরা কি মানুষের বসবাসের যোগ্য রাখতে চাই কি চাই না, এটা হচ্ছে কথা। দিন দিন যেভাবে ইকোলজিক্যাল ইমব্যালেন্স হচ্ছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে,
আপনি রেদওয়ানা উনি বলেছেন 196% ইম্পোর্ট হয় পাথর। তো ওই যে জাফলং এর ব্যাপারে আমাদের এখানে ডেভেলপমেন্ট প্রজেক্টে ঝিরিগুলিতে যে পাথর আছে, এটা কিন্তু পাথর কিন্তু প্রিজার্ভ হয় পানি। পাথরগুলি তুলে থাকলে তো পানি থাকবে না। পানি না থাকলে কি হবে আপনার? অল ওভার হিল ট্র্যাক্স এর পেছনে এদিকে কয়েক কোটি, আপনি যদি চিটাগং বলেন, কক্সবাজার বলেন, ফেনী বলেন, সমস্ত পানি ওখানে যাওয়ার পর ওনারা বেশি সাজিদুল, ভোগ আমাদের করেন। কাছে পরিষ্কার যে আপনারা আসলে এই বিষয়গুলো নিয়ে ভাববেন যদি আপনার দল পানি থেকে মানে ভেরি সেন্সিটিভ আপনি ইস্যু। মনোনীত হন। পানিকে মেনটেন করতে হবে। এই যে এখানে নীলাচল, রেসা, তোমরা সবাই জানো 3 মাস 4 মাস পানি থাকে না। ওই যে পানি আগে তো ছিল, এখন নাই। কেন নাই? এটা আমাদেরকে এক্সপার্ট যারা আছেন ওয়াটার ব্যাপারে, ওনাদেরকে আসা উচিত, এটাকে মেনটেন করা উচিত। তাহলে নদী যে শাসনের যেটা আইন আছে সেটাকে সিরিয়াসলি মেনটেন করা উচিত, তাহলে এনভায়রনমেন্টটা ঠিক হবে। আমাদের উনি সময় যেটা একেবারেই কম। নার্সিং এর ব্যাপারে যেটা বলছেন, বান্দরবনের নার্সিংটা হচ্ছে, বান্দরবন মেয়েরা চান্স পায়? তুমি বলো, আসল কথা বলো। আপনি দয়া করে এই জিনিসটা, বান্দরবন হচ্ছে সবকিছু, বান্দরবন মেয়েরা ওখানে স্পেস পায় না। এটা তো বৈষম্য এটাই হলো তো না? প্রশ্ন বান্দরবন ছিল। হচ্ছে সব প্লেন লাইন থেকে আসবে, সবাই আসবে, অল ওভার বাংলাদেশ। কিন্তু এখানকার একটা তো প্রায়োরিটি হওয়া উচিত এখানে, কেন্দ্রীয় ভাবে পলিসি একটা। আপনি একটু কাইন্ডলি, এই জিনিসটা হচ্ছে কথা। আর সবচেয়ে বড় হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প। পর্যটন বললে হবে না, পরিবেশ বান্ধব হলে সকল জাতিসত্তা এখানে উপকৃত হবে। রিক্সাওয়ালা থেকে, ভ্যান গাড়িওয়ালা থেকে, অনেকে ভিতরে ভিতরে গিয়ে আপনার আলাদাভাবে এক্সক্লুসিভলি পাহাড়িতে থাকতে চায় যারা আসে, সেই পরিবেশ থাকতে হবে। এই জন্য ঘুরে ফিরে আমি কি বললাম, এই যে অল ওভার হিল ট্র্যাক যে ফলো যা হয়, এটা প্রিজার্ভেশনের জন্য চিটাগং বা ঢাকায় কোনো জায়গায় নাই। জুস করে বা এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে পারলে সারা হিল ট্র্যাক্সের মানুষ উপকৃত হবে। ফলো যাও নাকি ফলোজের এটা এই জিনিসটা বেশি দরকার। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পাহাড়ের মানুষ শুধু বাংলা নিয়ে থাকলে হবে না, নিজের ভাষা নিয়ে থাকলে হবে না, ইংলিশ শিখতে হবে, কোরিয়ান, জাপানিজ, আরেকটা কি এটা, এগুলি শিখলে আউটসাইডে আমরা যে মানুষ পাঠাবো ওদেরকে, ওইটাই তো আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় ওইভাবেই তো উনি চিন্তা করছেন। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমরা এমন কিছু চিন্তা করতে পারবো না, অ্যাম্বিশিয়াস ড্রিম, বাস্তবতাকে সামনে রেখে আমাদেরকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কথা। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনার ভোটাররাও কিন্তু আশ্বস্ত হয়েছেন। মোহাম্মদ আবুল কালাম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই করে, খুব ছোট করে, আমাদের একেবারেই সময় নেই। অসংখ্য ধন্যবাদ। একটু স্পেস দিতে হবে। এটা হচ্ছে, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, কর্মসংস্থান আমরা বলছি কিন্তু সেটা বাস্তবায়িত হবে কিভাবে, এভাবে প্রশ্ন করা হয়েছে। আমি 2টা বাস্তবায়নের প্রক্রিয়া বলবো যেটা আমার ইশতেহারে থাকবে। একটা হচ্ছে কমিউনিটি বেসড ট্যুরিজম। এখানে মুরুং সম্প্রদায় আছে, এখানে আমার মনে হচ্ছে লোসাইরাও আছে, অনেকে আছে। আমাদের যে সম্প্রদায় আছে, সম্প্রদায় ভিত্তিক তাদের কৃষ্টি কালচার, তাদের ভাষা, তাদের চলাফেরার বৈচিত্র্য, জীবন বৈচিত্র্য, এইগুলি নিয়ে যাতে তারা কাজ করতে পারে। বহিরাগত আমাদের দেশের পর্যটক যারা আসবে তারা এটা দেখবে, দেখার পরে আমাদের এলাকার বৈচিত্র্যময় অবস্থা তারা প্রকাশ করবে। আমাদের ট্যুরিজমে অনেক এমপ্লয়ি আমাদের বৃদ্ধি হবে। আমি প্রত্যেকটা এলাকায় কমিউনিটি বেস ট্যুরিজম করতে চাই। 2 নম্বর হলো বিসিক শিল্পনগরী। আমি চাই প্রত্যেকটা উপজেলায় একটা বিসিক শিল্পনগরী হোক। আমাদের বাঁশ বেতের কাজ আছে, বাঁশের কাজ আছে, মাটির কাজ আছে, গাছের কাজ আছে, হস্তশিল্প আছে, কাপড় বোনা আছে। এইগুলো আমরা বিসিক শিল্পনগরীর মাধ্যমে বাংলাদেশ এবং বহির্বিশ্বের পর্যটকদেরকে আমাদের এলাকাটা পরিচিত করাতে চাই, এবং এগুলি যাতে আমাদের হাজার হাজার নির্ময়ের লোকজন এইসব কাজে সম্পৃক্ত হয়ে কর্মসংস্থান করতে পারবে ইনশাআল্লাহ। তো আমার কর্মসংস্থানের এই আরেকটা বিষয় আমি একটু বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা নারীদেরকে অগ্রাধিকার দেব। ইভেন আমার প্রস্তাবনার মধ্যে বান্দরবনে 2টা সংসদীয় আসন করে একজন নারীকে এখানে সংসদ সদস্য হিসাবে, নারী সংসদ সদস্য হিসাবে দেওয়ার জন্য, মনোনয়ন করার জন্য আমার প্রস্তাব থাকবে। আমি যে কাজগুলো করব সেখানে নারী বান্ধব, আমাদের নারী মা বোনেরা যাতে তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে সুন্দরভাবে চাকরি করতে পারে, সেই ব্যাপারে পরিবেশ পরিস্থিতি সেই ব্যাপারে করে আমি এক নারী বান্ধব কর্মসংস্থানের সৃষ্টি করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুজাউদ্দিন, আপনার কাছে একটা সরাসরি প্রশ্ন ছিল বান্দরবান বিশ্ববিদ্যালয় নিয়ে, আপনি জি, জি, সেটা আমি নিয়ে বলছি বলে যে শেষ করতে বান্দরবান পারেন। এটা শুধুমাত্র নির্দিষ্ট জেলা না, এটা একটা আন্তর্জাতিক এরিয়া। এই আন্তর্জাতিক এরিয়া একটা আন্তর্জাতিক মানের সীমান্ত বিশ্ববিদ্যালয় আসলে খুব বেশি দরকার, যেখানে বিভিন্ন বিষয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিভিন্ন বিষয় পড়ানো হবে, এবং সেইখানে এখানকার যে বিভিন্ন জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীর যে হিস্ট্রি আছে, এখানকার যে আর্কিওলজিক্যাল যে ব্যাপারগুলো আছে, এখানকার যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এখানকার যে প্রাণ প্রকৃতি আছে, এখানকার যে টপোলজিক্যাল জায়গাগুলো আছে, সেখানে অবশ্যই এটা প্রাধান্য দিতে হবে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমি হেলথের ব্যাপারে বলছি, এখানে প্রত্যেকটা নাগরিককে শুধুমাত্র কথা বললে হবে না, প্রত্যেকটা নাগরিককে হেলথ কার্ডের মধ্য দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স করে প্রত্যেকে একটা হেলথ সেফটির মধ্য দিয়ে নিয়ে আসতে হবে, সেটা যে কোনো ভাবে এখানকার মানুষের সাথে নিয়ে। থার্ড ব্যাপারটা হচ্ছে যে আমরা এডুকেশনের কথা বলছি, এডুকেশনের কথা যদি আমার সেই কমিউনিটি লেভেলে যদি আমার কমিউনিটি অ্যাক্সেসটা না পায়, আমার স্কুল আছে, আমি গিয়ে দেখেছি অনেক জায়গায় স্কুল আছে, টিচার ভালো নাই, আবার টিচার আছেন তিনি ভালোভাবে পড়াইতে পারেন না। তো আমরা শুধুমাত্র কথা না বলে ওই কমিউনিটি স্কুলটাকে স্বয়ংসম্পূর্ণ করে এবং কমিউনিটির কিভাবে মাল্টিলিঙ্গুয়া স্কুলে আমার সেন্টারটা করা যাবে, আমার আলাদা করে কোনোভাবে সেন্টার করতে হবে না। যদি আমরা সেটা করতে পারি, তাহলে এই প্রত্যেকটা প্রসেসের মধ্য দিয়ে এই বান্দরবান একটা নির্দিষ্ট জায়গায় এসে বাংলাদেশে একটা স্বয়ংসম্পূর্ণভাবে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারে, যে মেসেজ কিনে ইতিপূর্বে আমরা অনেক আলাপ শুনেছি, অনেক গল্প আমাদের শোনা আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখেছি যদি এসব পলিসি হওয়া যেত, ইতিপূর্বে এখানে অনেক রাজনীতিবিদ ছিলেন, তাহলে এখনো বান্দরবানকে এই দরিদ্র জেলা হিসেবে ঘোষণা করতে এবং হতো না। নিশ্চয়ই আমাদের এবং আমরা মনে প্রত্যাশা- করছি আগামী দিনে এটা কোনোভাবেই আগামী দিনে যাতে এটা না হয়। সেকেন্ড যে নারীর ক্ষমতায়নের ব্যাপারে, সেটা আপনারা জানেন যে এটা শুধুমাত্র আমি বলবো না, যে এখানকার যে নারীরা আছেন তারাই তাদের ক্ষমতাটা নিশ্চিত করবেন, এবং সাথে সাথে তারা এখানকার প্রত্যেকটা লেভেলে, শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নয়, এখানকার যেখানে যেখানে যার ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি বেস, সে প্রত্যেকটা জায়গায় যোগ্যতা অনুসারে অংশগ্রহণ আমাদের করবে। কাছে আপনাদের তিনজনের প্রতিশ্রুতি বেশ পরিষ্কার। আপনারা আসলে যে বিষয়গুলো স্থানীয় ভোটাররা প্রত্যাশা করছেন বা যে সংকটগুলোর কথা বলেছেন, আপনারা সবাই আপনাদের দল থেকে যদি নির্বাচিত হন, ভোটাররা যদি আপনাদেরকে নির্বাচিত করেন, নিশ্চয়ই আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ, এবং নিশ্চয়ই এখানকার যে সংসদীয় আসনের প্রার্থীরা তারা যে প্রতিশ্রুতির কথা বলেছেন তাতে যদি আস্থা রাখে এই জেলার মানুষ, তাদের যে 4 লাখ ভোটার রয়েছে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত করবেন, এবং সেই প্রত্যাশায় কিন্তু আমরাও থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।